দেখো, লোকে অনেক কথাই বলে, মানে যখনই কিছু ঘটে তখন সেটা নিয়ে অনেক লোকের ভালো মন্তব্যও থাকে, খারাপ মন্তব্যও থাকে। তো এই বছরের রেসেলমেনিয়াকে নিয়েও ঠিক তেমনই হয়েছে, যেখানে আমরা সবাই দেখতে পেয়েছি আগের বছরের তুলনায় এই বছরের রেসেলমেনিয়ার হাইপ অনেকটাই কম ছিল বলা যেতে পারে। তো সেই কারণে অনেকেই বলেছে যে না, এই বছরের রেসেলমেনিয়ায় আর সেই মজাটা নেই। তাছাড়া এই যে ডাব্লিউডাব্লিউ এর একটা নেটফ্লিক্সে মুভ হয়েছে, এর ফলে অনেকে ডাব্লিউডাব্লিউ এখন দেখতে পাচ্ছে না, সেটাও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সব সমস্যার মাঝেও আমাদের এটা মনে রাখতে হবে যে রেসেলমেনিয়া আর এক সপ্তাহ মতো বাকি, মানে এক সপ্তাহ বাকি নেই, এই আজকে রবিবার, নেক্সট রবিবারে আমরা রেসেলমেনিয়া নাইট 1 দেখতে পাবো, আর সোমবারে রেসেলমেনিয়া নাইট 2 দেখতে পাবো, মানে ভারতীয় টাইম অনুযায়ী 20 তারিখ আর 21 তারিখ এপ্রিল মাসের আমরা রেসেলমেনিয়া দেখতে পেয়ে যাব। তো এই ভিডিওতে আজকে রেসেলমেনিয়াকে নিয়ে শুধু হাইপ করব আমি, মানে এই বছরের রেসেলমেনিয়ার প্রত্যেকটা ম্যাচকে নিয়ে একটু কথাবার্তা হবে। এটা কোনো প্রেডিকশন ভিডিও না, এই ভিডিওতে আমি কথা বলবো প্রত্যেকটা ম্যাচ আমাদের কি হিসেবে দেখা উচিত সেটাকে নিয়ে, মানে বেসিক্যালি জাস্ট রেসেলমেনিয়াকে হাইপ করব। মানে রেসেলমেনিয়াকে নিয়ে অনেক খারাপ কথাও বলেছি, হাইপ নিয়ে অনেক কথা বলেছি যে আদৌ সেই মজাটা আছে কি নেই, এসব নিয়ে মানে চ্যানেলে অনেক আলোচনা হয়েছে, অনেক ম্যাচকে ক্রিটিসাইজও করা হয়েছে, কিন্তু আজকে সব কিছু ভুলে শুধু ম্যাচগুলোর পজিটিভ দিক নিয়ে কথা বলা হবে প্রত্যেকটা ম্যাচের। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে সবার প্রথমে শুরু করা যাক এমন একটা ম্যাচকে নিয়ে, যেই ম্যাচটার জন্য সবার মিক্স ওপিনিয়ন আছে। মানে একটা সুপারস্টারের জন্য এই ম্যাচটা যতটা বড়, আর একটা সুপারস্টারকে দেখে মনে হচ্ছে সে হয়তো আরও বেটার কিছু ডিজার্ভ করতো। আর হ্যাঁ, এইখানে আমি কথা বলছি ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচের, যেটা হতে চলেছে একটা সিন সিটি স্ট্রিট ফাইট। মানে বলতে গেলে এটা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, যে কোনো জায়গায় পিনফল চলবে, মানে এটা স্ট্রিট ফাইট বেসিক্যালি এটা। তো এই ম্যাচটায় যেমন আমরা যদি ড্রিউ ম্যাকেন্টায়ারের দিক থেকে দেখি, তাহলে আমরা বলবো যে ড্রিউ ম্যাকেন্টায়ার যেইভাবে কাজ করেছে আগের বছর, যেইভাবে তার আর সিএম পাঙ্কের ফিউডটা ছিল, তাদের মধ্যে 3টে ম্যাচ হলো, আর সে যে স্টোরি লাইনটা দিল, যেইভাবে সে ইন্টারনেটে কাজ করে, তো সব কিছু দেখে আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কোথাও না কোথাও কি ড্রিউ ম্যাকেন্টায়ার হয়তো আরও বেটার কিছু ডিজার্ভ করতো। কিন্তু সেই দিক থেকে আমরা যদি ড্যামিয়ান প্রিস্টের দিক থেকে ভাবি, তাহলে ড্যামিয়ান প্রিস্ট কিন্তু একটা ভালো রেসেলমেনিয়া ম্যাচ পেয়ে গেছে তার দিক থেকে দেখতে গেলে, কারণ তার অপোনেন্ট হিসেবে সে ড্রিউ ম্যাকেন্টায়ারকে পেয়েছে, যে হলো ওয়ান অফ দ্য টপ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার। তো আমরা ড্যামিয়ান প্রিস্টের দিক থেকে ভেবেই একটু নয় আনন্দ পাই যে ঠিক আছে, একটা সুপারস্টার যেমন একটু যতটা ডিজার্ভ করতো তার থেকে কম পেয়েছে, তেমন আরেকটা সুপারস্টার ভালোই পেয়েছে, যেটা সে হয়তো ডিজার্ভ করতো, কারণ তারও যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রানটা ছিল সেটা কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এবার এই ম্যাচটার যদি কথা বলা হয়, তো দেখো আমার মনে হয় ড্যামিয়ান প্রিস্ট যেমনই অপোনেন্ট হোক না কেন, ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে সেটা ভালো ম্যাচই ডেলিভার করবে। আর যেহেতু এটা একটা স্ট্রিট ফাইট, আর স্ট্রিট ফাইটে দুজনেরই মানে আমরা বলবো যে ব্রুটালিটির দিক থেকে দেখতে গেলে দুজনেই সমান কোনো কোথাও না কোথাও গিয়ে। হ্যাঁ, ড্রিউ ম্যাকেন্টায়ার একটু বেশি মানে স্টোরি লাইনে ফোকাস করতে পারে, কিন্তু ড্যামিয়ান প্রিস্টও কিন্তু কোনো কম যায় না। তো আমরা যদি ভাবি যে এই ম্যাচটা কেমন হতে চলেছে রাসেলমেনিয়া, তো আমার মনে হয় এই ম্যাচটা আমাদের কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না। হ্যাঁ, এখন যদি তোমরা এইভাবে দেখো যে না এটা মজা আসছে না, ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে অন্য কেউ হলে আরও বেশি ভালো হতো, এই ভেবে দেখলে তোমরা এই ম্যাচটায় মজা পাবে না। কিন্তু তোমরা জাস্ট যা হওয়ার হয়ে গেছে সেসব ভাবা ছেড়ে দিয়ে জাস্ট ম্যাচের পার্সপেক্টিভ দিয়ে এই ম্যাচটাকে দেখো, যে ঠিক আছে এবার আমাদের সামনে এই ম্যাচটা আছে, এবার আমাদের এই ম্যাচটা দেখতে হবে, এনজয় করতে হবে। তাহলে আমি বলবো তোমরা এই ম্যাচটাকে এনজয় করবে। আর দেখা যাক না ড্রিউ ম্যাকেন্টায়ারের এগেনস্টে ড্যামিয়ান প্রিস্ট এই ম্যাচে কেমন পারফর্ম করে। বলা যেতে পারে যে এটা ড্যামিয়ান প্রিস্টের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, হয়তো এখান থেকেই ড্যামিয়ান প্রিস্টের কেরিয়ার একটা অন্য দিকে চলে গেল। মানে এটাকে জাস্ট ড্যামিয়ান প্রিস্টের একটা অপরচুনিটি হিসেবে দেখো, আর কাকে সাপোর্ট করছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট ম্যাচ হলো ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেইখানে কিনা ওয়ার্ল্ড রেডার্সকে ফেস করতে চলেছে দ্য নিউ ডে। আর এই নিউ ডে সত্যিই নিউ ডে, কারণ নিউ ডে এখন পুরোপুরি একটা হিল ক্যারেক্টার চলছে। এবার এই ম্যাচটা থেকে তো আমি তোমাদের বলবো না যে বেশি কিছু এক্সপেক্ট করতে, কিন্তু হ্যাঁ একটা অ্যাঙ্গেল যেটা তোমরা এই ম্যাচ থেকে এক্সপেক্ট করতে পারো সেটা হলো বিগির কোনো রকম কোনো ইনভলভমেন্ট। কারণ যেহেতু এটা রেসেলমেনিয়া, আর রেসেলমেনিয়া জানাই যায় বড় বড় মোমেন্টের জন্য,
আর আমরা বিগির একটা অ্যাঙ্গেলের কথা অনেক দিন ধরেই ভাবছি যে বিগি হয়তো এইভাবে ইন্টারফেয়ার করতে পারে, ওইভাবে ইন্টারফেয়ার করতে পারে। আমরা ভেবেছিলাম বিগির হয়তো রয়্যাল রাম্বলে রিটার্ন হবে, কিন্তু সেটাও হলো না। কিন্তু এই ম্যাচে যদি কোনোভাবে বিগির কোনো ইনভলভমেন্ট থাকে, আর বিগির কারণে যদি এই ম্যাচটা নিউ ডে হেরে যায় বা কোনোভাবে জিতে যায়, তো সেইটা রেসলমেনিয়ার একটা বিশাল বড় মোমেন্ট হতে চলেছে। তো এইটা ভেবে মানে একটা বিগির রিটার্ন বা বিগির সারপ্রাইজকে এক্সপেক্ট করে তোমরা এই ম্যাচটা দেখতে পারো। এবার সেটা হবে কি হবে না সেটা তো পুরোপুরি ডাব্লিউডাব্লিউইর হাতে, আর বিগি কতটা ক্লিয়ার হয়েছে ইনিংয়ে কম্পিট করার জন্য সেটার হাতে। কিন্তু হ্যাঁ, বিগি যদি ইনিংয়ে কম্পিট করার জন্য ক্লিয়ার নাও হয়ে থাকে, তবু জাস্ট একটা অ্যাপিয়ারেন্সের জন্য বা কোনোরকমভাবে নিউ ডেকে কোনো চিটিং করার হাত থেকে মানে আটকানোর জন্য মানে বিগির কোনোরকম কোনো একটা ইনভলভমেন্ট ডাব্লিউডাব্লিউ দেখাতে চাইলেও আমাদের দেখাতে পারে। তো সেদিক থেকে ম্যাচটা তোমরা দেখতে পারো। নেক্সট কথা বলা যাক ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফেটাল 4-ওয়ে ম্যাচের, যেখানে আমাদের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ব্রন ব্রিকার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে এগেনস্ট ডমিনিক মিস্ট্রিও, ফিন ব্যালার আর পেন্টা। এবার দেখো, আমি তো তোমাদের বলেছি যে এই ম্যাচটার জন্য আমি অলরেডি এক্সাইটেড আছি। এবার তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ম্যাচ থেকে দেখার বিষয় এটাই হবে যে এইখানে ডাব্লিউডাব্লিউ কী করে, কারণ এখানে না সত্যি যে চারজন সুপারস্টার আছে, যদি ব্রন ব্রিকার তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেয় তাতেও কারো কোনো দুঃখ নেই, বা বাকি তিনজনের মধ্যে কেউ যদি নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় তাতেও কারো কোনো মানে প্রশ্ন করার মতো কিছু নেই, কারণ যে তিনজন সুপারস্টার আছে সেই তিনজন সুপারস্টারই ডিজার্ভিং। তোমরা যদি পেন্টার কথা বলো তাহলে পেন্টার ডাব্লিউডাব্লিউতে ডেবিউ হয়েছে মানে কিছু মাস আগে, আর ডেবিউর পর থেকে পেন্টা আমাদের ভালো মতো ইমপ্রেস করেছে। তো পেন্টা অবশ্যই একটা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। তো সেদিক থেকে দেখতে গেলে পেন্টাকে যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দিতে চায় দিতেই পারে। আর একদিকে আছে ফিন ব্যালার। এবার ফিন ব্যালারের কথা তো আমি আর না বললেই ভালো, কারণ ফিন ব্যালারকে আমরা সবাই সাকসেস পেতে দেখতে চাই, মানে সাকসিড হতে দেখতে চাই ডাব্লিউডাব্লিউতে। কিন্তু কোনো একটা কারণে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারের উপর সেই ট্রিগারটা পুল করতে পারছে না, আর ফিন ব্যালারের হয়তো যেই পোটেনশিয়াল অবধি যাওয়ার কথা ছিল সেখানে ফিন ব্যালার পৌঁছাতে পারছে না। কিন্তু এইটা ফিন ব্যালারের জন্য একটা নতুন অপরচুনিটি হতে পারে যে যদি রেসলমেনিয়ায় কোনোভাবে সে চ্যাম্পিয়নশিপ পেয়ে যায় তাহলে হয়তো এখান থেকে ফিন ব্যালারের কেরিয়ার একটা নতুন মোড় নিতে পারে। তো দেখা যাক, এটা ফিন ব্যালারের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। আর যদি কথা হয় আমাদের ডমিনিক মিস্টিরিওর, তো অনেকে তো বলছে যে ডমিনিক মিস্ট্রির হয়তো সবথেকে বেশি চান্স আছে এই ম্যাচটা জেতার। এবার তার কারণ কি? তার কারণ হিসেবে তোমরা বলতে পারো এক হচ্ছে ফিন ব্যালার আর ডমিনিক মিস্ট্রির ফিউড, কারণ এখনও এই ফিউডটা কিন্তু পুরোপুরিভাবে ইগনাইট হয়নি। মানে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা ফিউড হতে পারে পোটেনশিয়ালি, কিন্তু সেটা অফিসিয়ালি এখনও শুরু হয়নি। কিন্তু কোনোভাবে যদি ডমিনিক মিস্ট্রি এই ম্যাচের চ্যাম্পিয়ন হয়ে যায় তখন ফিন ব্যালারের যে রাগটা হবে, যে ফিন ব্যালার নিজের জন্য অপরচুনিটি খুঁজছিল, একে তো ডমিনিক এই অপরচুনিটির মধ্যে ঢুকলো, এই ম্যাচে ঢুকলো, আর এখন কিনা জাজমেন্ট ডেতেই থেকে তার আগে চ্যাম্পিয়ন হয়ে গেল, যেটা ফিন ব্যালার মনে করে যে শুধু সে ডিজার্ভ করে। তো এরপর ফিন ব্যালার আর ডমিনিকের একটা আর কি ফিউড শুরু হতে পারে এইটা নিয়ে। আর মাঝখান থেকে আমাদের ব্রন ব্রিকার আরও আপার পিকচারে যেতে পারে, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে। তো এইভাবে এই ম্যাচে বিভিন্ন রকম অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। আর যেমন বললাম, এই ম্যাচে ব্রন ব্রিকার রিটার্ন করুক বা কেউ চ্যাম্পিয়ন মানে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাক, তাতে কারো কোনো দুঃখ নেই। তাই এই ম্যাচটা মানে ফান ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচে তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট ম্যাচ রে মিস্ট্রিও ভার্সেস এল গ্র্যান্ডে আমেরিকানো। এবার এই ম্যাচটাকে নিয়ে আমি আর কী বা বলবো, এল গ্র্যান্ডে আমেরিকানোকে সেটাই আমরা এখনও কেউ ঠিকমতো জানি না। হ্যাঁ, অনেকে আমরা মনে করছি যে সেটা হলো চ্যাড গেবিল, কিন্তু আদৌ সে চ্যাড গেবিল কিনা সেটা নিয়ে কিন্তু কোনো সিওরিটি নেই। আর এটাই হলো এই ম্যাচের মজা। আর এই ম্যাচে অ্যাকচুয়ালি এল গ্র্যান্ডে আমেরিকানো কে সেটাকে আমরা জানতে পারবো, এইটার একটা সাসপেন্স এই ম্যাচে বজায় থাকবে। আর এইটার জন্য এই ম্যাচটা দেখতে হবে। কিন্তু আমরা যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, মানে চ্যাড গেবিলই যদি এল গ্র্যান্ডে আমেরিকানো হয়, তাহলে কিন্তু চ্যাড গেবিল আর রে মিস্ট্রির মধ্যে আমরা একটা ভালো ম্যাচ এক্সপেক্ট করতেই পারি। তাই যারা ভাবছো যে এই ম্যাচটায় তো কোনো জোর নেই, তারা হয়তো ভুল হতে পারে, আর হয়তো এইটাই রেসলমেনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়েও বেরোতে পারে। তো এই ম্যাচটাকে যতটা ছোটো করে দেখছি, অ্যাকচুয়ালি কিন্তু অতটা ছোটো করে দেখার মতো ম্যাচ এটা না। এই ম্যাচে অনেক কিছু জানার আছে, যে অ্যাকচুয়ালি এল গ্র্যান্ডে আমেরিকানো কে, তার পারপাস কী, আর সে কি আদৌ চ্যাড গেবিল, আর সে যদি চ্যাড গেবিল না হয় তাহলে সে কে, আর সে কোন এমন সুপারস্টার যে কিনা ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করার সাথে সাথে রেসলমেনিয়া একটা বড় ম্যাচ পেয়ে গেল। তো অনেক কিছু আছে এই ম্যাচটা থেকে দেখার জন্য। তো এই ম্যাচটা অতটা ছোটো ম্যাচ কিন্তু নয়। নেক্সট ম্যাচ যেটা, সেটা হলো আমাদের এল এ নাইট ভার্সেস জেকব ফাটোর মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার দেখো, এই ম্যাচটা নিয়ে আমার মনে হয় না যে কারো ইন্টারেস্ট কোনোরকমভাবে কম আছে, কারণ প্রথম কথা হলো আমাদের জেকব ফাটো ব্লাড লাইনের মেম্বার, আর ব্লাড লাইনের একটা হিউজ ফ্যান ফলোয়িং তো থাকেই।
তাছাড়া এলএ নাইটও মানে আমাদের জেকব ফাটুর সামনে কেমন পারফর্ম করবে, কারণ এলএ নাইট নিজেকে মেগাস্টার বলে। এবার একজন মেগাস্টার হয়ে কোনো মানে যে কোনো সুপারস্টারই তার সামনে আসুক না কেন, তার সামনে সে তো উইক হতে পারে না সেইভাবে। আর এমনিও সিনসুকে নাকামুরার কাছে এলএ নাইট হেরে গেছিলো, তারপর আবার সিনসুকে নাকামুরাকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে, তো আবার কি সে তার চ্যাম্পিয়নশিপ মানে হারিয়ে ফেলবে? আর জেকব ফাটু যদি হারে এই ম্যাচে, তাহলে জেকব ফাটু হারবেটা কীভাবে? এখানে কি সোলো সিকোয়ার কোনো রকম কোনো ইনভলভমেন্ট হবে? মানে এরকম অনেক কিছু দেখার আছে এই ম্যাচটা থেকে। তো এই ম্যাচটাকেও যারা ভাবছো যে এই ম্যাচটা তো আমরা না দেখেই স্কিপ করে দিতে পারি, তো তেমন না। এই ম্যাচে অনেকগুলো প্রশ্ন আছে যার জবাব আমরা শুধু এই ম্যাচটা থেকেই পেতে পারি। নেক্সট ম্যাচের যদি কথা বলা হয় তাহলে সেটা হলো ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে, রাসেলমেনিয়ার ইতিহাসে প্রথম এমন একটা ওমেন্সদের 1-on-1 ম্যাচ যেটা কিনা টাইটেল ছাড়া হচ্ছে। মানে এখানে আমি কথা বলছি জেড কার্গিল ভার্সেস নায়োমির ম্যাচের। এবার দেখো, তোমাদের মধ্যে অনেকে হয়তো এই ম্যাচটার জন্য অতটা এক্সাইটেড না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড। আমি বলবো না যে এক্সাইটেড, কিন্তু আমি ইন্টারেস্টেড। কেন? কারণ এই ম্যাচে কি হতে চলেছে সেটা আমি সত্যি দেখতে চাই। কারণ দেখো, এই ম্যাচেও না, এটা যেহেতু নাইট ওয়ানে হবে, কারণ ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে শনিবার রাতে কী কী ম্যাচ হবে, রবিবার রাতে কী কী ম্যাচ হবে। তো এই ম্যাচটা প্রথম রাতে মানে নাইট ওয়ানে হতে চলেছে। তো এই ম্যাচে কি হচ্ছে তার এফেক্ট হয়তো নাইট টুতে পড়তে পারে। কারণ এই ম্যাচে আমরা জেড কার্গিল আর নায়োমিকে তো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, এই ম্যাচে কোথাও না কোথাও বিয়াঙ্কা ব্লেয়ারেরও ইনভলভ হতে পারে। কারণ এই ফিউডে বিয়াঙ্কা ব্লেয়ারেরও একটা বিশাল বড়সড় ইনভলভমেন্ট ছিল। এখন সে যেহেতু তার চ্যাম্পিয়নশিপ ম্যাচে ব্যস্ত, তাই হয়তো এই ফিউডটার মাঝখানে সে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেনি। কিন্তু এই ম্যাচে যদি কোনোরকম কোনো অ্যাঙ্গেলে বিয়াঙ্কা ব্লেয়ারের দরকার পড়ে থাকে, তাহলে সে আসতেই পারে, কারণ তার ম্যাচ হচ্ছে নাইট টুতে। তো নাইট ওয়ানে সে এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করতেই পারে। আর হয়তো এইটাই নাইট টু এর রেজাল্টকেও ডিফাইন করতে পারে যে তখন বিয়াঙ্কা ব্লেয়ার 100% ফিট থাকবে কি থাকবে না। এবার বিয়াঙ্কা ব্লেয়ার যদি এই ম্যাচে আসে, তাহলে কার সাইডে থাকবে সেটা একটা দেখার বিষয় হবে। এবার সত্যি কথা বলতে আমি চাই এই ম্যাচে যেন নায়োমি জিতে যায়, কারণ আমি নায়োমিকে সাপোর্ট করতে চাই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সামনে যে আছে সে হলো জেড কার্গিল, আর জেড কার্গিল কোনো ছোটোখাটো সুপারস্টার নয়। তো জেড কার্গিলেরও একদম পুরো চান্স আছে এই ম্যাচে জেতার। তো দেখা যাক এই ম্যাচে কী হয়, কিন্তু যাই হবে না কেন ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, এটা তো শিওর। তো এই কারণে এই ম্যাচটার জন্য আমি তো অন্তত ইন্টারেস্টেড আছি। তোমাদের কী খবর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট ম্যাচ হলো লোগান পল ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ। এবার দেখো, লোগান পল ভার্সেস এজে স্টাইলস এমন একটা ম্যাচ যেটার মধ্যে ফ্যান বেস ডিভাইডেড হয়ে আছে। কারণ এখানেও অনেকটা সেই ড্রিউ ম্যাকেন্টায়ার আর ড্যামিয়ান প্রিস্টের ম্যাচের মতনই অবস্থা, যেখানে অনেকে বলছে যে এজে স্টাইলস আরও বেটার ডিজার্ভ করে, আর অনেকে তো লোগান পলকে দেখতেই চায় না, কারণ লোগান পল অতীতে কিছু কাজকর্মই এমন করেছে। কিন্তু যাই হোক না কেন, আমাদের এটা তো মানতে হবে লোগান পলের ক্যারেক্টার যেমনই হোক, অ্যাজ আ রেসলার, অ্যাজ আ ইনরিং পারফর্মার, লোগান পল কিন্তু কোনোদিনই আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। আর লোগান পল ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ এই বছর রেসলম্যানিয়ায় হতে পারে, সে তো আমি বহু যুগ আগেই প্রেডিক্ট করে রেখেছিলাম, আর সেটাই হয়েছে। আর আমার মনে হয় এই ম্যাচটা একদম একটা পারফেক্ট ম্যাচ আছে, কারণ এই মুহূর্তে এজে স্টাইলসের ক্যারেক্টার যেমন চলছিল, আমার মনে হয় না এজে স্টাইলস এর থেকে বেটার কিছু ডিজার্ভ করতো বলে। এবার রেসলম্যানিয়ার কার্ডে না থাকাচ্ছে লোগান পলের সাথে ম্যাচ হওয়া অনেক বেটার। আর আমার মনে হয় এই ম্যাচটাও আমাদের এন্টারটেইন করবে, আর এই ম্যাচটাও রেসলম্যানিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে। নেক্সট ম্যাচ হচ্ছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ তাদের টাইটেল ডিফেন্ড করবে এগেনস্ট বেলি অ্যান্ড লায়রা ভ্যালকাইরিয়া। এবার দেখো, বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার টিমটা তো মানে হঠাৎ করেই উঠে এসেছে, যেখানে লাস্ট রয়ের এপিসোডেই মেবি বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার ম্যাচও ছিল ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর তারপর এই উইকের স্ম্যাকডাউনে আমরা দেখতে পেলাম তারা গন্টলেট ম্যাচ জিতে মানে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে গেল রেসলম্যানিয়ার জন্য। এবার উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা এমন একটা টাইটেল যেটার জন্য আমি বলেছি আমার ইন্টারেস্ট অনেক আগেই চলে গেছে। এই টাইটেলটাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তো এই ম্যাচটাকে নিয়ে আমার কী বা ইন্টারেস্ট থাকতে পারে। কিন্তু যেমন বললাম, এখন কি হয়েছে কেন হয়েছে এসব ভুলে গিয়ে জাস্ট রেসলম্যানিয়াকে এনজয় করতে হবে। আর আমার মনে হয় রেসলম্যানিয়ায় বেলিকে একটা স্পট দেওয়ার জন্য আর লায়রা ভ্যালকাইরিয়ার জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে সে রেসলম্যানিয়া একটা ম্যাচে কম্পিট করার সুযোগ পাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে হ্যাঁ, ম্যাচটা একটা ঠিকঠাক ম্যাচ হতে পারে। এবার এই ম্যাচটাকে নিয়ে বেশি কোনো এক্সপেকটেশন তো রাখার দরকার নেই, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি একটা টাইটেল চেঞ্জ দেখাতে চায় তো পসিবলি দেখাতে পারে। কিন্তু যদিও আমার মনে হয় এই মুহূর্তে লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজের কাছ থেকে মেবি টাইটেল নাও যেতে পারে। তো এটা নিয়ে প্রেডিকশন ভিডিওতে কথা হবে, কিন্তু আপাতত এই ম্যাচটা তোমরা বলতে পারো যে রেসলম্যানিয়ার সব থেকে লেস এক্সাইটেড ম্যাচ বা সব থেকে কম এক্সাইটেড ম্যাচ। তো
তোমাদের ধারণা কি কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। কিন্তু নেক্সট যে ওমেন্সদের ম্যাচটা আছে সেইটা নিয়ে ইন্টারেস্ট পুরোপুরি আছে। আর এখানে আমি কথা বলছি রিয়া রিপ্লি ভার্সেস ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ট্রিপল থ্রেট ম্যাচের। এবার এই ম্যাচটার জন্য ডাব্লিউডাব্লিউ আমাদের স্টোরি লাইনও ভালো দিয়েছে, যেখানে আমরা দেখেছি যে রিয়া রিপ্লির কাছ থেকে জাস্ট রাসেলমেনিয়ার আগে ইও স্কাই টাইটেল নিয়ে নিয়েছে, আর ওই দিক থেকে আমাদের বিয়াঙ্কা ব্লেয়ার এলিমিনেশন চেম্বার জিতে নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। এবার এক্ষেত্রে আমি যেমন তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে বিয়াঙ্কা ব্লেয়ার নাইট 1-এ কোনো কাণ্ড করবে কি না সেটার উপর নির্ভর করছে যে এই নাইটে বিয়াঙ্কা ব্লেয়ার 100% ফিট থাকবে কি থাকবে না। কারণ নাইট 1-এ সে যদি জেড কার্গিল আর নায়োমির ম্যাচে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে তাহলে সেইটার কিছু একটা ফল এই ম্যাচে আমরা দেখতে পেতে পারি। না হয় ওই ম্যাচে যে হারবে সেইখানে এসে ইন্টারফেয়ার করে আমাদের বিয়াঙ্কা ব্লেয়ারকে হারাতে পারে, আর যদি সেসব কিছু না হয় আর ক্লিন ম্যাচ হয় তাহলে আমার মনে হয় তিনজনেরই ভালো চান্স আছে। কারণ ইও স্কাই তার টাইটেল ডিফেন্ড করার জন্য যাবে, আর রিয়া রিপ্লি তো তার টাইটেল ফেরত চাইছে, আর বিয়াঙ্কা ব্লেয়ার তো ডাব্লিউডাব্লিউ স্টার গার্ল, তো বিয়াঙ্কা ব্লেয়ারকে টাইটেলের থেকে বেশি দূরে ডাব্লিউডাব্লিউ বেশি দিন রাখবে না। তো এই ম্যাচেও তিনজনের ইকুয়াল প্রবাবিলিটি আছে, তাই এই ম্যাচটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচে কে জিতবে বলা সত্যি খুব কঠিন। তো আমার মনে হয় এই ম্যাচটার জন্য তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট পুরোই আছে। আর নেক্সট যে ওমেন্সদের ম্যাচটা আছে সেটা হলো আমাদের শার্লেট ফ্লেয়ার ভার্সেস টিফেনি স্ট্র্যাটনের ম্যাচ। এবার এই ম্যাচটাকে অনেকে বোরিং ম্যাচ বলছে, আমি বলবো দেখো স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ খুব একটা যে ভালো তৈরি করেছে এই ম্যাচটার অ্যারাউন্ড সেরকম না। কিন্তু হ্যাঁ, এই ম্যাচে তারা দুজনই পার্সোনাল গেছে, অনেকে মানে অনেকটাই পার্সোনাল চলে গেছে, একে অপরের পার্সোনাল লাইফ নিয়ে কথা হয়েছে এই ম্যাচে। তো ফিউডটাকে ডাব্লিউডাব্লিউ পার্সোনাল দেখানোর তো চেষ্টা করেছে। এবার এর ফলে এরকমও রিপোর্ট আসছিল যে ব্যাক স্টেজে শার্লেট ফ্লেয়ার খুব একটা হ্যাপি না, যেহেতু টিফিনি তার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কমেন্ট করে দিয়েছিল। তো এবার শার্লেট ফ্লেয়ারের ব্যাক স্টেজে একটা পাওয়ার কাজ করে, যেহেতু সে রিক ফ্লেয়ারের মেয়ে, তো সেই পলিটিক্স যদি সে ইউজ করে তাহলে এই ম্যাচে সে টিফিনি স্ট্র্যাটনকে পুরোপুরি ধ্বংসও করে দিতে পারে। কিন্তু সেসব যদি ইউজ না হয়, আর আমার মনে হয় ট্রিপল এইচ এরায় একটু পলিটিক্স কমই হবে ব্যাক স্টেজে, তাহলে এটা একটা মানে এন্টারটেইনিং ম্যাচ হতে পারে রাসেলমেনিয়ার কার্ডের জন্য। আর আমার মনে হয় টিফিনি স্ট্র্যাটনের কাছে এটা সবথেকে বড় সুযোগ আছে যে রাসেলমেনিয়ার মতো স্টেজে নিজেকে প্রমাণ করার, যাতে সে পরবর্তী একটা বিগ ওমেন সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে হয়ে উঠতে পারে। তো আমার মনে হয় এই অপরচুনিটিটাকে টিফিনি স্ট্র্যাটনের কাজে লাগানো উচিত। আর আমি তো এই ম্যাচে পুরোপুরি টিফিনিকে সাপোর্ট করতে চলেছি, যেমন আমি আগেও বলেছিলাম। তো দেখা যাক কী হয়, বাকি এই ম্যাচে কে জিতবে সেটা নিয়ে তো প্রেডিকশন ভিডিওতে পরে কথা হবেই। নেক্সট ম্যাচের কথা বলা যাক, আর এটার জন্য আমার মনে হয় সব থেকে বেশি মিক্স ওপিনিয়ন আছে, যেটা হলো জে উসো ভার্সেস গান্থারের ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার দেখো এই ম্যাচটাকে আমি অনেক ক্রিটিসাইজ করেছি যে এই ম্যাচটা কেন হচ্ছে বা কী হচ্ছে, কিন্তু আমি যখন জে উসো রয়্যাল রাম্বল জিতেছিল তখনই বলেছিলাম যে এই ম্যাচটার পুরো স্টোরি লাইন আমি ডাব্লিউডাব্লিউর উপর ছাড়লাম, আর আমি শুধু দেখতে চাই ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে কী কী দেখায়। এবার এই স্টোরি লাইনটার আমি যদি ফুল অ্যানালাইসিস করি এতদিন যা চলেছে, আমি বলবো প্রথম দিকে না স্টোরি লাইনটা সত্যি বোরিং ছিল। মানে এমন কিছুই হচ্ছিল না, যে উসো এসে শুধু ইট ইট করে যাচ্ছিলো, এর বেশি কিছুই হচ্ছিল না, আর জাস্ট ব্রল করে যাচ্ছিলো দুজনের মধ্যে। মানে এই ম্যাচটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে কিছুই জানা যাচ্ছিল না। আর এর আরেকটা বড় কারণ হলো যে এটা কোনো নতুন ম্যাচ না, এর আগেও আমরা জেউস আর গান্থারের ম্যাচ দেখে ফেলেছি। এমনকি আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টেও তাদের মধ্যে ম্যাচ দেখেছি, যেখানে প্রত্যেকবারই গান্থার জেউসোকে বাজেভাবে হারিয়ে দিয়েছে। তো জেউসো যে গান্থারকে হারাতে পারে এটা মানে ভাবাটাই একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু আমি বলবো স্টোরি লাইন বাজে চলছিল ঠিকই, কিন্তু লাস্ট এই কয়েকটা উইকে জবের থেকে জিমি উসোকে ডাব্লিউডাব্লিউ ফিউডের মধ্যে ইনভলভ করেছে, সেখান থেকে এই যে পুরো স্টোরি লাইন এর গল্প পুরোপুরি ঘুরে গেছে। কারণ জিমি উসোর ইনভলভমেন্টের পর যে উসোর কাছে একটা কারণ এসেছে যে সে কেন এই ম্যাচে কম্পিট করতে চায়, সে কেন এই ম্যাচে গান্থারকে হারাতে চায়। আর এই স্টোরি লাইনটা এতটা পার্সোনাল না হলে আমার মনে হয় না যে এই স্টোরি লাইনটার বেশি কোনো মজা ছিল বলে, মানে শুধু ফিউডের মাধ্যমে শুধু ওরকম ব্রল করে আমার মনে হয় না এই ম্যাচটাকে অতটা বড় হাইপ বানানো যেত। কিন্তু লাস্টে এই যে জিমি উসোকে গান্থার বাজেভাবে মেরেছে, যার ফলে যে উসো একটা কারণ পেয়ে গেছে যে এই কারণে সে এখন গান্থারকে শেষ করতে চায়। তো এইটা এই ফিউডটাকে বিশাল হেল্প করেছেন। আমার মনে হয় এইটার কারণে এই ম্যাচটা অ্যাটলিস্ট কিছু ইন্টারেস্ট এনেছে কিছু ফ্যান্সদের মধ্যে। এবার এই ম্যাচটা সব থেকে ভালো কথা হলো এই ম্যাচটা রাসেলমেনিয়ার কোনো মেইন ইভেন্ট করছে না, তো এই ম্যাচটা পসিবলি নাইট ওয়ানকে ওপেন করতে পারে, এটার একটা সব থেকে বড় চান্স আছে। এবার দেখার বিষয় এটাই যে জেউসো তার মোমেন্ট রাসেলমেনিয়ায় পায় কি পায় না, কারণ এইটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে জেউসো কি ফাইনালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না। এবার দেখা যাক সেটা হয় কিনা, আর এই ম্যাচে কে জিতবে সেটা নিয়ে যেমন বললাম প্রেডিকশন ভিডিওতে তো কথা হবেই। আর ফাইনাল যে দুটো ম্যাচের কথা আমি বলতে চলেছি, যার মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের নাইট ওয়ানের মেন ইভেন্ট, মানে আমাদের রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলেন্সের ম্যাচ, আর পল হেমন যেখানে আছে সিএম পাঙ্কের সাইডে। তো এটাই একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার এই ম্যাচের। এবার এই ম্যাচটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ এই ম্যাচটা নিয়ে আমি অলরেডি কথা বলে রেখেছি যে কীভাবে সিএম পাঙ্ক আর পল হেমন মিলে টার্ন করতে পারে সেটা নিয়েও কথা বলা আছে, আর কীভাবে পল হেমন সেথ রলেন্সের সাহায্য করতে পারে সেটা নিয়েও কথা বলা আছে। বাকি এই ম্যাচে আমি কাকে সাপোর্ট করছি
কে জিততে পারে, কার কতটা চান্স আছে, সে নিয়ে তো প্রেডিকশন ভিডিওতে কথা হবেই। তো এই ম্যাচটাকে নিয়ে আর বেশি হাইপ করার কিছু নেই, কারণ এই ম্যাচটার জন্য যে কেউ ইন্টারেস্টেড নেই এমন হতেই পারে না। আর নেক্সট ম্যাচটাও তাই, যেটা হলো নাইট 2 এর মেন ইভেন্ট, মানে এখানে আমি কথা বলছি জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচের। এবার এই ম্যাচটাকেও আমার বেশি হাইপ করার কোনো দরকার নেই, কারণ এই ম্যাচটার জন্য তোমরা অলরেডি এক্সাইটেড হয়ে আছো, সেটা আমি জানি। আর এই ম্যাচেও দেখার বিষয় এটাই যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না। আর কোডি রোডস যে এক বছরের এত সুন্দর একটা টাইটেল রেন দিয়েছে, মানে আমি বলবো না পুরোটা সুন্দর ছিল, প্রথম দিকে বোরিং হলো, লাস্টের দিকে আস্তে আস্তে কোডি রোডসের টাইটেল রেনটা ভালো হয়ে গেছে। আর যার জন্য কোডি রোডসকে ক্রেডিট দিতে হবে যে হ্যাঁ, কোডি রোডস কাজ তো কিছু করেছে টাইটেলটাকে নিয়ে, মানে লাস্টের এই কয়েক মাসে, বিশেষ করে জবের থেকে তার কেভিন ওয়েন্সের সাথে ফিউড শুরু হয়েছিল। কিন্তু যাই হোক, এই ম্যাচটাকে নিয়েও বেশি হাইপ করার কিছু নেই, এই ম্যাচটার জন্য তোমরা অলরেডি এক্সাইটেড আছো। আর এই ম্যাচটাকে নিয়ে মানে কী হতে পারে সেটা নিয়ে একটা ভাবছি ডেডিকেটেড ভিডিও পরে বানাবো, তো সেই ভিডিওতে ভালো করে এই ম্যাচটাকে নিয়ে কথা বলা যাবে। বাকি আরেকটা ম্যাচ যেটা এখনও অফিসিয়াল হয়নি কিন্তু হতে পারে, যেটা হলো আমাদের র্যান্ডি অটনের একটা ম্যাচ। এবার যতদূর স্ম্যাকডাউন দেখে মনে হয়েছে যে তার সাথে মেবি সোলো সিকোয়ার একটা ম্যাচ হতে পারে রাসেলমেনিয়া খুব জোর। তো সেই ম্যাচটা এখনো যেহেতু অফিসিয়ালি হয়নি, সেই ম্যাচটাকে নিয়ে আর কীভাবে কথা বলবো, তো আপাতত এই ভিডিওটা এই অবধি থাকে। এবার তোমরা বলো তোমাদের এই মুহূর্তে রাসেলমেনিয়ার হাইপ কতটা ফিল হচ্ছে, আর রাসেলমেনিয়া যে আসছে আর মাত্র 1 সপ্তাহ মতো বাকি, এটা তোমাদের মনে হচ্ছে কিনা, মানে রাসেলমেনিয়ার অনুভূতিটা এখনো এসেছে কিনা তোমাদের মনে। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।